সালটা ছিল 1995। এক ঝড় বৃষ্টির রাতে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রমাদেবী। তিনি ছিলেন একজন যথেষ্ট উচ্চ শিক্ষিত এবং ধনী পরিবারের মহিলা। ভাগ্যচক্রে তিনি আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। আসলে তিনি যখন কলেজে পড়াশোনা করতেন তখন তার সাথে একটি ছেলের আলাপ চাইতে হয়। পরবর্তীতে প্রেম ভালোবাসা এবং বিয়ে। অমতে বিয়ে করার জন্য ওনার বাবা এবং দুই দাদা মেনে নিতে পারেনি, কেননা ওনারা ছিলেন সমাজের এক নামী সুপ্রতিষ্ঠিত ব্যক্তি। ওনার বাবা ছিলেন একজন ব্যারিস্টার এবং ওনার দুই দাদা ছিলেন একজন উচ্চমানের পুলিশ কর্মী, আর একজন ছিলেন বড় শিল্পপতি। আর উনি যে ছেলেটিকে বিয়ে করেছিলেন, না ছিল তার কোনো উচ্চ আয়, না ছিল তার কোনো সামাজিক স্বীকৃতি। এই রমাদেবীর পরিবারের পক্ষে এটি মেনে নেওয়া অসম্ভব হয়ে উঠেছিল। এদিকে রমাদেবী যে ছেলেটিকে বিয়ে করেছিলেন তার সেরকম কোনো আয় না থাকার কারণে তিনি জুয়ার থেকে বাজি ধরতে আরম্ভ করেছিলেন। উনি ভেবেছিলেন যে হয়তো আমি একদিন অনেক টাকার মালিক হব খুব অল্প দিনের মধ্যে। তার সাথে মদ্যপান করাও শিখে গিয়েছিলেন। এইভাবে জুয়া ধরতে ধরতে তিনি একদিন অনেক টাকা ঋণের মধ্যে পড়ে যান। সেই ঋণ শোধ করতে না পেরে ভয়ঙ্কর এক বিপদের মধ্যে ফেলে দেন রমাদেবীকে। রমাদেবীর স্বামী রমাদেবীকে একদিন বললেন, চলো আমরা অনেক দিন কোথাও ঘুরতে যাইনি, আজ একটু ঘুরে আসি। এইভাবে রমাদেবীকে নিয়ে গিয়ে স্থানীয় একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়ে আসেন। এটি ছিল রমাদেবীর কাছে মাথায় বজ্রপাত পড়ার মতো ব্যাপার। আর উনি ওখান থেকে বের হতে পারছিলেন না, বেরোনোর কোনো রাস্তাও আর নেই। এইখানে বেশ কিছুদিন থাকার পর তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন এবং ওনার নাম রাখেন সুপ্রিয়া। বুকের মধ্যে কঠিন পাথর চাপিয়েও তার মেয়ে সুপ্রিয়াকে তিনি ধীরে ধীরে মানুষ করতে থাকেন। এদিকে মেয়ে একটু বড় হয়, আর ওখানে যে মাসি ছিলেন ওনাকে বলেন, আমি আমার মেয়েকে স্কুলে লেখাপড়া করাতে চাই, আমার মতো এই কাজের সঙ্গে যুক্ত করতে চাই না। মাসি প্রথমে একটু রেগে গিয়েছিলেন। তারপর রমাদেবী যখন ওনার বাবার বাড়ি সম্পর্কে বলেন, ওই মহিলা তখন একটু দয়া হলো রমাদেবীর প্রতি এবং হঠাৎ একদিন গভীর রাতে চুপচাপ রমাদেবীকে ওখান থেকে বের করে দেন। যখন রমাদেবী ওখান থেকে বেরিয়ে আসেন তার মাথার উপর কোনো ঠাঁই ছিল না, ছিল না কোনো পয়সা খাওয়ার মতো। সেই সময় রমাদেবী তার নিজের মেয়েকে বুকে আগলে ধরে এক রাস্তা ধারে প্রচুর কান্নাকাটি করতে থাকেন। সেই সময় এক বৃদ্ধা রিক্সাওয়ালা রমাদেবীর কাছে ছুটে আসেন এবং রমাদেবীকে জিজ্ঞেস করেন, আপনার কী হচ্ছে, আপনি কাঁদছেন কেন? রিক্সাওয়ালা তখন রমাদেবীর কাছে কথাগুলো শুনে খুব দয়া হলো এবং তিনি রমাদেবীকে তার নিজের মেয়ের মতো করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। এরপর রমাদেবীর মেয়ে সুপ্রিয়াকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। সুপ্রিয়া ছিল দারুণ মেধাবী। এই মেধাবী হওয়ার কারণে স্কুলে থেকে তার কোনো পয়সা নিত না এবং যত বই খাতা পেন লাগতো সবই জোগাড় করে দিতেন স্কুলের শিক্ষকরা। হঠাৎ একদিন সেই রিস্কেওয়ালা দাদুর একটি রোড দুর্ঘটনায় মারা যান। রমাদেবী আবার একা হয়ে পড়েন এবং প্রচুর অর্থনৈতিক সংকটে ভুগতে থাকেন। আর এদিকে রমাদেবীর মেয়ে এখন অনেক বড় হয়ে গিয়েছে। মেয়েকে উচ্চশিক্ষিত করার লক্ষ্যে তিনি একটি ওই পাড়ারই এক বাড়ির পরিচারিকার কাজের সাথে যুক্ত হন। এদিকে রমাদেবীর মেয়ে সুপ্রিয়া অনেক লেখাপড়া করার ফলে তিনি একটি সুপ্রতিষ্ঠিত একটি সরকারি
চাকরিতে যোগ দেন এবং অনেক সুনাম অর্জন করেন। সুপ্রিয়া যেদিন তার কর্মস্থল থেকে বাড়ি আসবেন বা বাড়ি আসছিলেন, সেই সময় হঠাৎ এক বৃদ্ধ দাদুকে দেখতে পান। তিনি রাস্তার এক ধারে বসে কান্নাকাটি করছিলেন। সুপ্রিয়া গাড়ি থেকে নেমে ওই দাদুটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দাদু তুমি কাঁদছো কেন? তোমার কেউ নেই? দাদু তখন বলল, আমার সব আছে মা, আমার 2 ছেলে আছে, এখন বয়স হয়ে গেছে তো ওই জন্য ছেলেরা দেখতে না পেরে আমাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে। সুপ্রিয়ার খুব দয়া হলো। সুপ্রিয়া ওই দাদুটিকে বলল, দাদু তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যাবো, তুমি আমার মায়ের কাছে থাকবে। এই কথা বলে সুপ্রিয়া ওই দাদুটিকে নিজের গাড়িতে তুলে নেন এবং নিজের বাড়ি নিয়ে আসেন নিজের মায়ের কাছে। সেই সময় বাড়িতে পৌঁছানোর পরে সুপ্রিয়ার মা মানে রমা দেবী যখন ওই বয়স্ক ভদ্রলোকটির মুখটি দেখতে পান, তখন তিনি কোনো কথা না বলতে পেরে শুধুই কান্নাকাটি করতে থাকেন। সেই সময় সুপ্রিয়া তার মাকে জিজ্ঞেস করলো, ও মা তুমি ওভাবে কাঁদছো কেন? রমা দেবী সুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরে বলেন, ইনি হচ্ছেন আমার বাবা মানে তোমার দাদু। ভাগ্যক্রমে তিনি আজ রমা দেবীর কাছে পৌঁছে গিয়েছিলেন। তো আজকের গল্পটি এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর এরকম ধরনের গল্প পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।